হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডি কে টার্গেট করে এনটিপিসি সিবিটি 1 এর প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন্সগুলো হচ্ছিল, অর্থাৎ যেটা আগের এনটিপিসি সিবিটি 1 এ পরীক্ষা হয়ে গেছে সেগুলিতে তার আজকে পরবর্তী ক্লাস। এর আগে আমাদের 38টি ক্লাস হয়ে গেছে, দেখো বেশ কিছুদিন আগে হয়েছিল এটা, তারপর আবার রিজনিং ক্লাস স্টার্ট হয়েছিল, তারপর তোমাদের আবার কেপি কনস্টেবল রেলওয়ে গ্রুপ ডি কে স্টার্ট করে সিবিটি 2 এর কোশ্চেন্সগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, তার আগে এগুলো হয়েছে। তো 38টি ক্লাস হয়ে গেছে এর আগে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। এবং আজকে আমাদের ক্লাস হচ্ছে 39, যেখানে আমরা 4-2-2021 সেকেন্ড শিফটের ম্যাথ নিয়ে আলোচনা করব। এবং এগুলা টিসিএস প্যাটার্নে হয়েছিল, তোমাদের গ্রুপ ডিও সাধারণত টিসিএস প্যাটার্নেই হবে, তো এগুলো কিন্তু তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। এর প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, সিবিটি 2 যে ক্লাসগুলো বিগত কয়েকদিন ধরে চলছিল বা কিছু আগে ধরে, তার থেকে দেখতে পাবে যে এখানে কিন্তু এই যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি স্ট্যান্ডার্ডে, তার তুলনামূলকভাবে সহজ। তো এবার আবার কেউ কমেন্ট করো না যে স্যার এত সোজা অঙ্ক আসবে না, ঠিক আছে? কারণ এগুলো দেখতে পাচ্ছ, সিট ডেট প্রত্যেকটা দেওয়া আছে, তোমরা চাইলে কোশ্চেন অফিসিয়াল কোশ্চেন পেপার ডাউনলোড করে দেখতে পারো। আমরা কিন্তু এই কোশ্চেনগুলোকে বানাচ্ছি না, এই পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো সেইগুলোকে নিয়েই আমরা আলোচনা করছি, ঠিক আছে? এবং প্রত্যেকটা কোশ্চেন সেট, ঠিক আছে, এটা হচ্ছে 37 সেট যতদূর সম্ভব, বা ডেট শিফট দেওয়াই রয়েছে দেখতে পাচ্ছ, সেই শিফটের ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো প্রথম অঙ্ক কি রয়েছে দেখো, যে একজন ব্যক্তি 11 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছায়। যাত্রার প্রথমার্ধে তার গতি ছিল 25 কিলোমিটার প্রতি ঘন্টা এবং দ্বিতীয়ার্ধে তার গতি ছিল 30 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে মোট দূরত্ব কত ছিল? অর্থাৎ আমাকে সাধারণত এইরকম অঙ্ক দিয়ে দেয় আমাদেরকে এভারেজ স্পিড বার করতে, এভারেজ স্পিড। কিন্তু এই ক্ষেত্রে আমাকে কি চেয়েছে, এই ক্ষেত্রে আমাকে মোট দূরত্ব বার করতে বলেছে। তাহলে এভারেজ স্পিড বার করতে গেলে আমরা কি করতাম, 25 আর 30কে এলসিএম করতাম, নিয়ে সেটাকে টোটাল দূরত্ব ধরতাম, নিয়ে সেটাকে আমি আবার ডবল করতাম, অর্থাৎ অর্ধেক দূরত্ব ধরে ডবল করতাম। তাহলে এখানেও আমরা কি করব, এই অঙ্কটাতে আমাদের করার কিছু নেই। এখানে দেখো টোটাল আছে সময় 11 ঘন্টা, যে অপশনস গুলো দিয়েছে যেমন দেখো 250 কিলোমিটার, তাহলে অর্ধেক হচ্ছে 125, এর অর্ধেক হচ্ছে 150, এর অর্ধেক হচ্ছে তোমার 132.5, আর এর অর্ধেক হচ্ছে 142.5, তাই তো? প্রত্যেকটার অর্ধেক। এখানে কি বলেছে, প্রথম আর্ধ বলেছে, তাই আমি অর্ধেকগুলো সব হিসাব করে নিলাম। দেখো প্রথমেই বুঝতে পারছো যে এটা আর এটা কিন্তু আসবে না হিসাবে, কারণ এখানে 25 দ্বারা বিভাজ্যই নয় এটা, ঠিক আছে? তাহলে এবার দেখো এখানে 125 যদি হয়ে যায়, তাহলে এই 125 যেতে কত সময় লাগছে, 5 ঘন্টা সময় লাগবে। আর বাকি থাকছে 125, সেটা দেখো 30 দিয়ে বা ভাগ যায় না, কারণ আমার হাতে আরো 6 ঘন্টা সময় থাকছে, তো এখানে টোটাল 11 ঘন্টা বলেছে। তাহলে দেখো এটাও হবে না। 300 ক্ষেত্রে দেখো 150 রয়েছে প্রথম অর্ধেক, সেটা যাচ্ছে 25 কিলোমিটার বেগে, তার সময় লাগছে 6 ঘন্টা। আর বাকি থাকছে 150 কিলোমিটার, সেটা যাচ্ছে 30 কিলোমিটার বেগে, সময় লাগছে 5 ঘন্টা। যোগ করলে দেখো 11 ঘন্টা হয়ে যাচ্ছে, আমাদের অপশনের সাথে মিলে যাচ্ছে। এটা তোমাদেরকে বোঝানোর জন্য এত কিছু, নাহলে কিন্তু অপশন দেখে আরো দ্রুত করে দেওয়া যাবে। যেটা হচ্ছে অপশন বি তে সঠিক উত্তর, মোট দূরত্ব ছিল 300 কিলোমিটার। পরবর্তী, রাকেশ 3 বছরে প্রতিবার 330 মিলিলিটার করে 2 বার রক্তদান করে, তবে কত লিটার রক্ত রাকেশ 6 বছরে দান করবে? এখানে যেটা মিস্টেক হয় সেটা হচ্ছে এই 2 বার কথাটা। এই 2 বার কথাটা তোমরা অনেকেই স্কিপ করে চলে যাও, কারণ পরীক্ষার সময় দ্রুততার সাথে আমরা দেখি যেহেতু কোশ্চেন্স গুলোকে, তাই আমরা এখানে শুধু এইটুকু দেখার পরে 3 বছরে প্রতিবার 300 ml আর চেয়েছে 6 বছরে কত, সেটাই আমাদের মাথাতে চলে আসে। মাঝখানের লেটার বা ওয়ার্ড যেগুলো থাকে সেগুলোকে অনেক সময় আমাদের ব্রেন নেয় না। তুমি রিডিং তো পড়বে কিন্তু মাথাতে থাকবে না এই কথাটা, তো সেটা এখানে ওইটাই দিয়েছে, ওই জন্য যে 2 বার। এটা যখনই বুঝে যাবে, দেখো 3 বছরে যদি 2 বার দেয়, তাহলে 6 বছরে কবার দেবে, 6 বছরে দেবে 4 বার। প্রতিবারে দিয়েছে 330 করে, তাহলে মোট দেবে 4 × 330 ml। 4 × 330 ml মানে হচ্ছে 1320 ml। 1320 ml কে যদি আমি লিটারে কনভার্ট করে দিই, তাহলে হয়ে যাবে 1.320 লিটার বা 1.32 লিটার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি কুকুর 280 মিটার দূরত্বে একটি বিড়ালকে দেখতে পেল, আচ্ছা দেখতে গেল, যাই হোক। বিড়ালটি তক্ষুনি 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়ায় পালাতে শুরু করে এবং কুকুরটি তক্ষুনি 24 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে তাকে ধরতে দৌড়ায়। তবে কুকুরটির বিড়ালটিকে ধরতে ঠিক কতক্ষণ লাগবে? দেখো এটা তোমরা অনেকবার করেছো এরকম সময় দূরত্বে, যে কি বলেছে, যে কুকুরটি ধরো এখানে রয়েছে, বিড়ালটা ধরো এখানে আছে, যাদের মধ্যে ডিস্টেন্স বলে দিয়েছে 240। এবার যখনই এটা দেখতে পেয়েছে, তখনই এই বিড়ালটি বা ক্যাট সে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সামনের দিকে ছুটছে, আর তখনই কুকুরটি তাকে তাড়া করছে 24 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে।
তাহলে দেখো যখন কুকুরটি বিড়ালটিকে ধরতে পারবে মানে কি কুকুর আর বিড়ালটির পয়েন্ট সেম হবে। সেম যদি হয় তাহলে কুকুরটি দেখো এই 24 কিলোমিটার পথে যে পথ অতিক্রম করছে আর বিড়ালটি 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সেই সময় যে পথ অতিক্রম করছে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 240 মিটারটা, তাই না? তাহলে আমাকে সময় বার করতে বলেছে, সময়টাকে আমাকে ধরে নিতে হবে। তুমি টি ধরে নিতে পারো সময়, এক্স ধরে নিতে পারো সময়, ঠিক আছে? তাহলে যদি এক্স সময় ধরে নিই তাহলে দেখো কি হচ্ছে 24 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সে যাবে কত, বা 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিড়ালটি যাবে কত, 10, প্রথমে যেহেতু এটা কিলোমিটার প্রতি ঘন্টা আছে তাই এটাকে আমাকে মিটার প্রতি সেকেন্ড করতে হবে, ইন্টু এক্স। এইটা সে যাচ্ছে এক্স সময়ে, ঠিক আছে? এক্স তুমি কি আছে এখানে, যেহেতু মিটার প্রতি সেকেন্ড আসছে তাহলে এক্স সেকেন্ডে হবে, সেকেন্ড বার করছি আমি, ধরো এক্স সেকেন্ড, ঠিক আছে? পরে সেটাকে আমি মিনিটে কনভার্ট করে নেবো। তাহলে এক সেকেন্ডে বিড়ালটি যাচ্ছে এত মিটার পথ, এটা সমান কত? এটা সমান হচ্ছে কুকুরটি যাচ্ছে 24 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, মানে 24 বাই ইন্টু 5 বাই 18 মিটার প্রতি সেকেন্ড বেগে এক্স মিনিট সরি সেকেন্ডই যাচ্ছে, তাতে সে কত বেশি যাচ্ছে 240 মিটার। তাহলে এর থেকে 240 বাদ, সরি 240 কেন লিখেছি বারবার আমি, 280, সরি 280 মিটার, এখানে 280 মিটার রয়েছে না, তাই 280 মিটার বাদ চলে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের সম্পর্ক বা সমীকরণ, যেখান থেকে আমাকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমি দেখো প্রথমে এটা কাটাকাটি করে নিই, এখান থেকে পাচ্ছি আমি 5, এখান থেকে পাচ্ছি আমি 9, আর এখান থেকে পাচ্ছি 4, এখান থেকে পাচ্ছি 3। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 25x/9 ইকুয়াল টু 20x/3 মাইনাস 280। এই 20x-3টাকে তুমি সমানের এইদিকে নিয়ে চলে এসো, তাহলে কি পেয়ে যাবে 25x/9 মাইনাস 20x/3 ইকুয়াল টু মাইনাস 280। এটাকে যদি আমি বিয়োগ করে নিই 9 লসাগু থাকবে, 25x এখানে থাকবে, এখানে 3 মাইনাস 60x হয়ে যাবে, সমান মাইনাস 280। সমান কি আসবে এখানে, সমান আসবে 25 মাইনাস 60, এখান থেকে আমি পাচ্ছি মাইনাস 35x সমান মাইনাস 280 ইন্টু 9টা এদিকে গুণ হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x ইকুয়াল টু কি আসলো, x ইকুয়াল টু হলো 280 ইন্টু 9 বাই 35। 35কে দেখো 7 দিয়ে 7 4 28, 7 5 35, 5 দিয়ে আবার 5 8 40, মানে হচ্ছে 8 9 72 সেকেন্ড। তাহলে আমাদের টাইম কত পেলাম, 72 সেকেন্ড। সেকেন্ড ধরেছিলাম, এবার সেটাকে আমাকে কিন্তু অপশনে উত্তর তো মিনিটে দেওয়া রয়েছে, তাহলে আমাকে মিনিট কনভার্ট করতে হবে। 72 সেকেন্ড মানে 72/60 মিনিট সমান হয়ে যাবে তোমার দশমিক দিয়ে 1.2 মিনিট। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, যদি বৃত্তচাপ এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 22 সেন্টিমিটার এবং 28 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তচাপের দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণটির মান কত? অর্থাৎ আমি তোমাকে বুঝিয়ে দিই আগে, যেমন এটা ধরে নাও বৃত্ত, এটা ব্যাসার্ধ বলে দিয়েছে 28 আর বৃত্তচাপ বলে দিয়েছে 22, ধরো এখান থেকে এতটা, তাহলে এই বৃত্তচাপ দ্বারা এই যে কোণটা তৈরি হবে এটা হচ্ছে 22, তা এটাও 28, তাহলে এই কোণটা কত হবে সেটা আমাকে বার করতে হবে, তাই তো? টোটাল কত কোণ হয়, টোটাল কোণ হয় 360 ডিগ্রি, টোটাল একদম যদি আমি গোল করে ঘুরে নিই 360 ডিগ্রি হয়, প্রত্যেকে জানি আমরা। এবার সে টোটাল কোণটা কোথা হবে, টোটাল পরিধিতে, তাহলে পরিধি কত হবে, পরিধি হবে 2πr, 2 ইন্টু 22/7 ইন্টু 28 হচ্ছে আর, এখানে 7 4 28, যেখান থেকে আমি পাচ্ছি 2 4 8 ইন্টু 22, এটা হচ্ছে পরিধি সেন্টিমিটারে। এবার এইটা হচ্ছে কি পুরোটা, একদম পুরোটা যদি আমি ধরি, পুরো পরিধিটা হচ্ছে 8 ইন্টু 22 সেন্টিমিটার, কিন্তু এখানে কত বলে দিয়েছে, কেবল 22 সেন্টিমিটার, তাহলে সেটা কত ভাগ, 22 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো 8 ভাগ পেয়ে যাচ্ছ। তাহলে পুরো পরিধির 8 ভাগের 1 ভাগ হচ্ছে এই পরিধিটা, তাহলে কোণটা কত হবে, কোণ পুরোটা হচ্ছে 360, তাহলে 360-এর 8 ভাগের 1 ভাগ, তাহলে 360কে 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত পাচ্ছ, 4 8 32 আর 5 8 40, 45 ডিগ্রি, তাহলে সেই কোণটার মান কত হবে, 45 ডিগ্রি। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 81 স্কয়ার সেন্টিমিটার, সেটির অতিভুজের দৈর্ঘ্য কত? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ সেটা সমকোণও রয়েছে, আবার এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তো যদি এটা x হয় তাহলে এটাও x হবে, তাহলে এটা কত হবে, তার আগে আমি বার করব ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এখানে ভূমি আর উচ্চতা দুটোই তো সমান, তাহলে x ইন্টু এক্স সমান হচ্ছে 81, তাহলে x স্কোয়ার সমান হচ্ছে 162,
এটা। এবার এর ভ্যালু কত, যেটা আমাকে চেয়েছে অতিভুজ, অতিভুজ পিথাগোরাসের সূত্র অনুযায়ী আন্ডার রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ সমান আন্ডার রুট লম্ব স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারও হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ভ্যালু তো আমি এখানে 162 পেয়ে গেছি, তাহলে 162 প্লাস 162 সমান আন্ডার রুট 324 ইকুয়াল হচ্ছে 18। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। তাহলে অতিভুজের মান কত হবে, 18 সেন্টিমিটার। পরবর্তী, এ তো সহজ অঙ্ক, ঠিক আছে, তোমাদের নাম্বার দেবে বলেই দিয়েছে এটা, যে একজন স্কুটার চালকের গতি 50 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে সে 2.5 ঘন্টাতে কতটা দূরত্ব অতিক্রম করবে। সিম্পল 50কে 2.5 দিয়ে গুণ করে দাও, 50 ইন্টু, এটাকে যদি পূর্ণ ভেঙে দাও 2 2 4 1 5 দশমিক দিয়ে করতে পারো, তাহলে 5/2, 2 দিয়ে এটা কেটে যাবে 25, 25 5 150, সরি 125, 25 5 125 কিলোমিটার। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি সমবাহু ত্রিভুজের বাহু 12 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা স্পেশাল ফর্মুলা আছে, সেই স্পেশাল ফর্মুলাটা তোমাদেরকে জানতে হবে বা জেনে রাখতে হবে, হয়তো অনেকেই জানো কিন্তু প্রত্যেকে হয়তো জানো না, ঠিক আছে। সেই সূত্রটা কি তোমাদের, কি বলতে যাচ্ছি, সরি, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, ঠিক আছে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এখানে বাহু তো দিয়ে দিয়েছে, তাহলে √3/4 ইন্টু 12 গুণিত 12, 4 দিয়ে এটা কেটে যাবে 3, তাহলে 3 12 36 √3, তাহলে ক্ষেত্রফল বা এরিয়া কত হলো 36√3, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে। পরবর্তী, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এ বি সি ডি গুণফলের সর্বাধিক মান কত হতে পারে, অর্থাৎ সব থেকে বেশি কত হতে পারে। এখানে তোমাদের যেটা লাগবে অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিনের ধারণা, যেখানে অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন যদি তোমরা করে থাকো তাহলে দেখবে দুটোর কিন্তু আলাদা আলাদা ফর্মুলা আছে। যেটা হচ্ছে এ এম, যেটাকে আমি অ্যারিথমেটিক মিন, সেটা কি হয় সব সময় গ্রেটার দ্যান ইকুয়াল টু জিওমেট্রিক মিন, অর্থাৎ জিওমেট্রিক মিনের থেকে সব সময় অ্যারিথমেটিক মিন হয় বড় হবে বা খুব বেশি হলে সমান হতে পারে, ঠিক আছে। তাহলে এবার অ্যারিথমেটিক মিন আমি কিভাবে বার করব, যদি এটাই দেখো যোগ কটা আছে, এ বি সি আর ডি আছে, তাহলে সবগুলোকে যোগ করে 2 4 যতগুলো থাকে তত দিয়ে ভাগ, অর্থাৎ যদি অ্যারিথমেটিক মিন বার করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। এটা সমান তো 1 ছিল না, তাহলে এখানে এইদিকেও 1/4 চলে আসবে, তাহলে অ্যারিথমেটিক মিন আমি কি পাচ্ছি 1/4। আর জিওমেট্রিক মিন, এখানে প্রত্যেকটা পার্টিকুলার এক একটা নাম্বার, জিওমেট্রিক মিনের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার গণিত বি স্কোয়ার গণিত সি স্কোয়ার গণিত ডি স্কোয়ার টু দি পাওয়ার, কি হবে, কতগুলো আছে 4টে, মানে হচ্ছে 1/4, ঠিক আছে এটা। তাহলে এইটা কি বললাম আমি, যে জিওমেট্রিক মিনের থেকে সব সময় অ্যারিথমেটিক মিন হয় বড় অথবা সমান হবে, তাহলে সেটাই আমি এবার এদিকে ইকুয়াল করব, অর্থাৎ এর থেকে এইটা হয় বড় নয়তো সমান। তাহলে যদি আমি এটা এদিকে লিখি যে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার টু দি পাওয়ার 1/4 ইকুয়াল টু, সরি এটা ইকুয়াল টু নয়, লেস দেন ইকুয়াল টু 1/4, এটা আমি লিখতে পারি, তাই না। এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, এটা হচ্ছে জিওমেট্রিক মিন, আমি শুধু এম জি এম লিখে দিলাম। এবার যদি উভয়কে স্কোয়ার করি, অর্থাৎ উভয়কে যদি আমি স্কোয়ার করি এদিকেও এদিকেও, তাহলে স্কোয়ার করলে এদিকে 2 2 কেটে 1/2 চলে আসবে, তাহলে এ স্কোয়ার, আমি আর গুণগুলো লিখছি না, বি স্কোয়ার সি স্কোয়ার, সরি সি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার টু দি পাওয়ার 1/2 ইকুয়াল, সরি আবার লেস দ্যান ইকুয়াল টু 1/16। এবার দেখো এখানে প্রত্যেকটা পাওয়ার 2 আছে, সেটাকে আমি কমন নিয়ে এরকম করতে পারি যে এ বি সি ডি স্কোয়ার ইন্টু 1/2, এখানে 2 2 কেটে যাবে, সমান হচ্ছে আবার সমান লেস দেন ইকুয়াল টু 1/16। তাহলে দেখো এখানে এ বি সি ডি লেস দেন ইকুয়াল টু 1/16, হয় এ বি সি ডির মান কি হতে পারে, যে 1/16 এর থেকে ছোট হতে পারে, অথবা এ 1/16 এর সমান হতে পারে, অর্থাৎ ম্যাক্সিমাম 1/16 হতে পারে। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। বুঝতে পারলে দ্রুত করতে পারবে। পরবর্তী, একটি বহুভুজের অন্তঃকোণের সমষ্টি তার বহিঃকোণের সমষ্টির 3 গুণ, তবে মোট বাহু সংখ্যা কত। কি করব আমরা,
বহিক কোণের সমষ্টির 3 গুণ বলে দিয়েছে। বহিক কোণের সমষ্টি সবসময় কত হয়? 360 ডিগ্রি। যেই যত বড় ভুজই হোক বা যত বেশি বাহু সংখ্যায় থাক না কেন, বহিস্থ কোণের বা বহিক কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হবে। এবার বলেছে অন্তঃকোণের সমষ্টি তার 3 গুণ, অর্থাৎ 3 দিয়ে গুণ। 3 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? 1080 ডিগ্রি। 1080 ডিগ্রি মানে কত সমকোণ? 1080 ডিগ্রি। দেখো এইখানে তোমাদের একটা বলে রাখি বা মনে করে রাখি, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। যেমন দেখো 4টে বাহু যদি থাকে সুষম, 4টে, যেটাকে আমরা চতুর্ভুজ বলি, তার কত হয়? কত সমকোণ হয়? 4 সমকোণ টোটাল কোণ। এবার যদি এটা পঞ্চভুজ হয় তাহলে কি হয়ে যাবে? দুটো করে সমকোণ, একটা করে বাহু বাড়া মানে হচ্ছে দুটো করে সমকোণ বাড়া, অর্থাৎ এখানে হয়ে যাবে 6 সমকোণ টোটাল। এবার যদি এখানে তোমার হেক্সাগন হয় বা ষষ্ঠ ভুজ হয় তাহলে তার হয়ে যাবে 8 সমকোণ। তারপরে যদি 7টা হয় তাহলে হয়ে যাবে 10 সমকোণ। যদি 8টা বাহু হয় তাহলে হয়ে যাবে 12 সমকোণ। ঠিক আছে, এবার আমাকে যদি এইটা কত সমকোণ আমি বলতে পারি, তাহলে দেখো আমার এইটা একটু যদি মাথাতে থেকে থাকে, এইটার কত সমকোণ 90 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে 90 গুণিত 12, মানে আমি বলতে পারছি যেটা হচ্ছে 12 সমকোণ। 12 সমকোণ যদি হয়, 12 সমকোণ হলে তার বাহু সংখ্যা কত হবে? 8। অতএব বাহু সংখ্যা সমান 8। দেখো এই হিসাবটা তুমি দ্রুত করতে পারবে। এমনিতেও অন্তঃকোণের সমষ্টি থেকে বাহু সংখ্যা বার করা যাবে, কিন্তু সেই ক্যালকুলেশনে যাওয়ার আমার কোনো প্রশ্নই ওঠে না যদি আমি এটা জেনে থাকি। জানবে সবসময় যে এইটা তো জানি আমরা প্রত্যেকে, তাই না? বাকি সব গুলিয়ে যাক না যাক, গুলিয়ে যাক আর না গোলাক, যে চতুর্ভুজে 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। তুমি ত্রিভুজ থেকেও শুরু করতে পারো, দেখো 3টেতে এর 180 ডিগ্রি হয়, মানে 2 সমকোণ হয়। এটাও তো জানো না প্রত্যেকে। এবার যত একটা করে বাহু বাড়বে 2 সমকোণ করে বাড়তে থাকবে। ঠিক আছে, এবার এইখানে যদি আমি কত সমকোণ পেয়ে গেলাম, যেটা হচ্ছে 12 সমকোণ, তাহলে 12 সমকোণে কি হলো? বাহু সংখ্যা হয়ে যাচ্ছে 8টি। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 54 ডিগ্রি কোণ সমতুল্য হয় কত রেডিয়ানে? দেখো রেডিয়ানের ভ্যালু বার করতে গেলে যে কোণটা দিয়ে দেয় সেই কোণটাকে বা অ্যাঙ্গেলটাকে, ঠিক আছে, সেই কোণ বা যে ম্যানটা দিয়ে দিয়েছে না কেন, যেমন এখানে 54 ডিগ্রি দিয়ে দিয়েছে, সেটাকে যদি আমি ধরি 54 ডিগ্রি, তাকে পাই সি বাই 180 দিয়ে ভাগ করতে হয়। ক্লিয়ার? এবার পায়ের মান 3.1416 বসিয়ে আমরা মান বার করি, কিন্তু এখানে আমরা অ্যান্সার যেগুলো দেখতে পাচ্ছি সেখানে কোথাও পাইকে ভাঙেনি, তাহলে আমিও ভাঙবো না। তাহলে আমাকে সিম্পল কি করতে হবে? 54 ইন্টু পাই সি বাই 180। এখানে শুধু পাইও তুমি লিখতে পারো চাইলে। এবার দেখো কত দিয়ে কাটবে? 18 দিয়ে কেটে দাও। 3 18 54, 18 10 180, মানে হয়ে যাচ্ছে 3 পাই বাই 10, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। তাহলে 54 ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে প্রকাশ করি সেটা হয়ে যাবে 3 পাই বাই 10। এখানে আমরা জানি তো না যে পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, সেই হিসাবে কোণের মান এখানে কিন্তু পাই বলতে আলাদা। পরবর্তী রয়েছে, একজন দৈনিক শ্রমিককে 5,850 টাকার বিনিময়ে কিছুদিনের কাজে নিযুক্ত করা হয়, কিন্তু কয়েকদিন বিরতি নেওয়ার ফলে তাকে 5,200 টাকা বেতন দেওয়া হয়। তাহলে কি হচ্ছিল? তাকে বেতন দেওয়ার কথা ছিল কয়েকদিনের জন্য 5,850, কিন্তু সে কোনো কিছুদিন কামাই করে, সেজন্য সে পায় 5,200 টাকা, মানে কম পায় কত টাকা? 650 টাকা। তাহলে এটা কি কম পেয়েছিল কেন? কারণ তার কামাইয়ের জন্য, তাই না? কামাইটা নিশ্চয়ই এখানে কি বলেছে? কয়েকদিন, তাই না? কয়েকদিন কামাই মানে পূর্ণ দিন, হাফ বেলা বা খানিকক্ষণ সেরকম তো কিছু হয়নি। তাহলে এবার দেখো 650টা যদি হয়ে থাকে তাহলে সম্ভাব্য দৈনন্দিন আয়, সর্বাধিক সম্ভাব্য বলে দিয়েছে। সর্বাধিক কি হতে পারে? দেখো এখানে যেটা কমেছে সব থেকে কম যদি সেই বিরতি নিয়ে থাকে তাহলে মাইনেটা সর্বাধিক হতে পারে। দেখো এখানে 650টাই অপশনে রয়েছে, তার মানে এটাও একটা অপশন হতে পারে অ্যান্সার, কিন্তু নাও হতে পারে অনেক সময়। এই ক্ষেত্রে এটাই উত্তর হয়ে যাবে। কিভাবে সেটা বলি। দেখো 650 যদি হয়ে থাকে সেটা প্রতিদিন, মানে গোটা দিন, সম্পূর্ণ দিন তো সে কামাই করেছে না, তাহলে একদিন কামাই করলে তার 650 টাকা কমে গেছে। কিন্তু যদি এখানে অপশনে তোমার কোথাও 325 থাকতো তাহলে কি হতো? দুদিন কামাই হতে পারতো। কারণ দেখো 650টাকে তুমি পূর্ণাঙ্গ ভাবে 750, 600, 700 এগুলো করতে পারবে না, কিন্তু এটাকে তুমি ভাঙতে পারতে। কিন্তু এক্ষেত্রে আবার কি দেখতে পাবে যে 5,850 আর 5,200 দুটোই 650 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল, যেটাকে আমরা বলে থাকি। সেটা যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারছি যে সে একদিনই কামাই করেছে, কারণ সর্বাধিক মাইনে তখনই হবে যখন তার
কামাই সব থেকে কম হবে, সব থেকে কম কামাই কতদিন হতে পারে? পূর্ণ দিনে একদিন। তাহলে একদিন যদি ধরে নাও তুমি তার কামাই, তাহলে তার মাইনে হয়ে যাচ্ছে 650 টাকা। এবার সেটা যে এখানে যেহেতু 650-এর তোমার গুণিতক আর কোনো কিছু অপশন, সরি গুণিতক বলছি, গুণনীয়ক আর কোনো উত্তর নেই, তাই 650টাই উত্তর হয়ে যাবে, চোখ বন্ধ করে আমি বলে দিতে পারবো। কিন্তু যদি 650-এর গুণনীয়কে যেমন 325 বা এরকম কিছু যদি তোমার অপশনে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? বা ধরে নাও তোমার এখানে 130 টাকা এইরকম যদি থাকে, তাহলে কি করব? তাহলে আমি দেখে নেবো যে 650 এটা বিয়োগ করলে পেলে সেটা তোমার এই 5850 আর 5200 দ্বারা বিভাজ্য কিনা। যদি বিভাজ্য হয়ে যায় তাহলে সেটাই উত্তর হবে, অর্থাৎ 650টাই উত্তর হবে। যদি বিভাজ্য না হয় তাহলে যে অপশনে আর গুণনীয়ক যেটা রয়েছে সেটা দিয়ে ভাগ করে দেখতে হবে যে সেটা ভাগ যাচ্ছে কিনা। যদি অবশ্যই ভাগ যেতে হবে সেই ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে সেটাই আনসার হবে। কিন্তু যেহেতু এখানে 650 ব্যতীত আর কোনো অপশনস নেই সেরকম, তাই আমার ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন এখানে নেই। এখানে যেটা রয়েছে অপশন নাম্বার বি 650, সেটাই হয়ে যাবে সঠিক উত্তর, সর্বাধিক দৈনন্দিন আয়। পরবর্তী, একটি সংখ্যার 35% অপর সংখ্যার 30%-এর সমান, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? খুব সোজা। এ ধরে নাও প্রথম সংখ্যা, তার 35% সমান বি এর 30%। শতাংশ চিহ্ন দিয়ে বসিয়ে দেবে, দিয়ে কেটে দেবে। ঠিক আছে, এখানে যদি কাটাকাটি করি 5 দিয়ে 7, এখানে 5 দিয়ে 6, তাহলে a বাই বি যদি আমি লিখি তাহলে পেয়ে যাচ্ছি 6/7। তাহলে a ইস টু বি কত? 6:7। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি চাকার ব্যাস 88 সেন্টিমিটার 8712 মিটার দূরত্ব অতিক্রম করলে চাকাটি কতবার পূর্ণ আবর্তন করবে? এই ক্ষেত্রেও তাই, যেটা দেখার সেটা হচ্ছে মিটার, আর এখানে আছে সেন্টিমিটার। তাই চাকার ব্যাস দিয়ে দিয়েছে 88, তাহলে পরিধি কত, সরি ব্যাসার্ধ হচ্ছে আর কত? আর হচ্ছে 44। তাহলে পরিধি 2πr সমান হচ্ছে কত? 2 × 22/7 × 44। কাটাকাটি কিচ্ছু করবো না, সেই পরিধিটাকে দিয়ে যদি আমি এইটাকে ভাগ করে দিই তাহলে আমি অ্যান্সার চলে আসবে আমাদের। তাহলে পরিধি যেটা রয়েছে এখানে, মোট দূরত্ব 8712, এটাকে যদি সেন্টিমিটার করে নিয়ে 100 দিয়ে গুণ করতে হবে, ডিভাইজিবল বাই কত থাকছে এখানে? মিটার থেকে 8712 মিটার থেকে আমি সেটাকে সেন্টিমিটারে করে নিলাম, নিয়ে এখানে 2 × 22/7 × 44 দিয়ে আমি ভাগ করে দিলাম। এটাকে যদি আমি ভাগটা উল্টাই তাহলে আসবে 8712 × 100 divided by 2 × 44 × 7/22, তাই তো? তাহলে এবার 22 11 দিয়ে যদি কাটি, এটা 2 দেখো 11 দিয়ে এটা চলে যাবে, আর 7 11 77, 10 1 11 9 99, 2 11 22, আবার 22 দিয়ে যাবে, এখানে থাকছে 2, সরি এখানে 1 4 থাকবে, 11 দিয়ে যাবে 4, তাহলে 11 7 11 77 22 এটা। এবার 4 আর 2 এ গুণ করলে 8 পাচ্ছ, সে 8 দিয়ে একবারে 8 9 72টা কেটে যাবে। তাহলে এখানে যদি আর এদিকে 2 দিয়ে কেটে যাচ্ছে, এটা 50। 5 9 45, 450 × 7, সেটা হয়ে যাবে 4 7 28 আর 5 7 35, 28 আর 350, 28 আর 300, 2800 আর 350 মানে হচ্ছে 3150, সরি কত আছে? সেন্টিমিটার। তাহলে কি বলছে কতবার, সেন্টিমিটার নয় বার, কতবার চাকাটি আবর্তন করবে পূর্ণবার? 3150 বার। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে cos 15 ডিগ্রি মাইনাস সাইন 75 ডিগ্রি ডিভাইডেড বাই cos 15 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি, এর ভ্যালু কত? আমরা চোখ বন্ধ করে তো বলে দিতে পারি 0, কিন্তু কিভাবে? অনেকেই বুঝতে পারবে না কিভাবে, লিখে নাও বা সরি দেখে নাও কি বলছে। cos 15 ডিগ্রি, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, মানে তো 15 ডিগ্রি, মাইনাস সাইন 75 ডিগ্রি, ডিভিজিবল বাই সেম একই করবো আমি, cos 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি। এবার এখান থেকে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা আমরা প্রত্যেকে জানি। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 75 ডিগ্রি ডিভিজিবল বাই সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি 75 থেকে 75 বাদ দিয়ে দাও, তাহলে উপরে চলে আসে 0 আর নিচেতে চলে আসে 2 সাইন 75 ডিগ্রি, যোগ হয়ে 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে অ্যান্সার 0ই হয়, তাই অপশন নাম্বার বি তে চলে আসবে সঠিক উত্তর। পরবর্তী, এ থেকে বা সরি 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলির বর্গের সমষ্টি আছে। যদি তোমাদের ফর্মুলা মাথাতে না থাকে, সিম্পল 1 থেকে 12 এমন কিছু না, সেটাকে তুমি যোগ করে করতে পারো, কিন্তু তাতে তোমার একটু টাইম চলে যাবে, সেটা তো মানতে হবে বা স্বীকার করতে হবে।
ঠিক আছে। আর যদি সূত্র জেনে থাকো তাহলে তোমাদের খুব ভালো কথা, যে ফর্মুলাটা হচ্ছে যদি n নাম্বার পর্যন্ত, প্রথম থেকে n নাম্বার পর্যন্ত হয়, তাহলে বর্গের সমষ্টি n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6, এটা হয়ে যাচ্ছে সমষ্টি। এখানে n হচ্ছে 12, তাহলে 12 গণিত n প্লাস ওয়ান মানে হচ্ছে 13 গণিত 2n মানে হচ্ছে 24, আগে 25, 25 বাই 6, এটাতে একটাই কাটবে, 6 2 12, তাহলে 12 13 হচ্ছে 2 13 হচ্ছে 26 গণিত 25 মানে হচ্ছে 650। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নাহলে তোমাকে ওই 1 তারপর 4 তারপর 9 এগুলো সব 144 পর্যন্ত বর্গ সংখ্যাগুলোকে যোগ করতে হবে, যোগ করে আবার 12 দিয়ে ভাগ করতে হবে। ওকে। পরবর্তী, 40টি বস্তুর বিক্রয় মূল্য 35টি বস্তুর ক্রয় মূল্যের সাথে সমান, তবে লাভ বা ক্ষতির শতকরা হার কত? কি বলেছে? 40টি বস্তুর বিক্রয় মূল্য, অর্থাৎ 40টি বস্তুর সেলিং প্রাইস, যেটা হচ্ছে কি 35টি বস্তুর ক্রয় মূল্যের সাথে সমান, অর্থাৎ 35টি বস্তুর কস্ট প্রাইস। তাহলে সিপি বাই এসপি বা কস্ট প্রাইস বাই সিপি বাই এসপি, এটা সমান কত হবে? এখানে যদি 5 দিয়ে কাটো, 5 7 5 8, তাহলে চলে যাচ্ছে 8 বাই 7। তাহলে সিপি যদি 8 হয়, মানে ক্রয় মূল্য 8 হলে সেলিং প্রাইস হচ্ছে 7, তাহলে লোকসান হচ্ছে তো নাকি? 1 লোকসান হচ্ছে, দেখো 1 লস। তাহলে 1 হচ্ছে লস, যেখানে কস্ট হচ্ছে, কস্ট প্রাইস হচ্ছে 8, তাহলে আমাদের লোকসানের হার কত? কস্ট, এটা কি জানি আমরা, লস বাই সিপি ইন্টু 100, শর্ট করা মান, তাহলে 1 বাই 8 ইন্টু 100, যেখান থেকে পেয়ে যাবো 12.1 লস বা ক্ষতি। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি সুষম পঞ্চভুজের একটি কোণ ও একটি সুষম অষ্টভুজের একটি কোণের অনুপাত কত? দেখো এখানে এক্ষুনি বলে দিলাম যে সেই যখন বহুভুজ করলে যে পঞ্চভুজের মোট কোণ বলতে সাধারণভাবে শুধু কোণ যখন বলে দেবে তখন জেনে যাবে যে সেটা হচ্ছে অন্তঃকোণ কথাই বলছে, বা যা খুশি হোক কোনো ম্যাটার করে না, একই হবে একটি কোণ। তাহলে কি হচ্ছে পঞ্চভুজের, তোমার কি বললাম, কোণের সমষ্টিটা কত? এইভাবে কি আসবে দেখি তো, 360কে 5 দিয়ে ভাগ করলে আসবে, আর এদিকে আসবে 17 নম্বর, না কি বলেছে দেখি, একটা শর্ট ট্রিক্স যদি করা যেতে পারে। না না, অন্তঃকোণ হিসাবে। তাহলে এখানে কি করছি আমি, পঞ্চভুজের টোটাল কোণ কতগুলো হয়? দেখো চতুর্ভুজের হয় 4 সমকোণ, পঞ্চভুজের হয় 6 সমকোণ, মানে 6 গুণিত 9, এটা টোটাল কোণ। টোটাল কোণ যদি এটা হয়, তাহলে এর তোমার একটা কোণের মান কত? 5 দিয়ে ভাগ। আর এদিকে অষ্টভুজ, অষ্টভুজের কোণ সংখ্যা কত? সেখানে তো আমি বার করেছিলাম, 12 সমকোণ, মানে হচ্ছে 12 গুণিত 90 বাই 8। ঠিক আছে, এবার তুমি এখানে কাটাকাটি করতে পারো দুদিকেই, দুদিকেই দেখো যদি 9কে কেটে দাও, 90টাকে, 90টাকে আমি কেটে দিতে পারি, দুটোকেই 90 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে এখানে পাচ্ছি আমি কত? 6/5, এদিকে পাচ্ছি 12/8, তাই না? তাহলে এখানে পাচ্ছি দেখো 1.2 দশমিক যদি আমি করি, বা এখানে পাচ্ছি 6/5, এখানে পাচ্ছি 12/8, দুটোকে যদি আমি 40 দিয়ে গুণ করে দিই, বা এটাকে তো আমি আরো ছোট করতে পারবো, 6/4 করতে পারবো। তাহলে এবার দুটোকে যদি 20 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে চলে আসছে 5, এখানে চলে আসছে 4, তাহলে হচ্ছে 4 6 24:30, যেখান থেকে আবার 6 দিয়ে 4:5, তাহলে আমাদের রেশিও চলে আসছে 4:5। এটা তুমি যত সোজা যত যেমন করে খুশি করতে পারো। ঠিক আছে, আলটিমেটলি মোট কোণকে 5 দিয়ে ভাগ করতে হবে পঞ্চভুজের, আর অষ্টভুজের মোট কোণকে 8 দিয়ে ভাগ করতে হবে, যে দুটো কোণ পাচ্ছ তাদের রেশিও কত। পরবর্তী, দুটি রাশির অনুপাত 3:5, প্রত্যেকটি থেকে 9 কমালে অনুপাতটি 5:9 হয়। তাহলে এখানে যদি দুটি রাশির অনুপাত 3:5 হয়, কই পয়েন্টার কোথায়? সরি হারিয়ে গেছিল। তো এখানে কি বলছে, 3:5, মানে প্রথমটা দেখো যদি 3 হয়, দ্বিতীয়টা হচ্ছে 5। এবার এখানে তুমি সংখ্যাগুলোকে দেখো, 51 54 52 53, এই দুটো সংখ্যা তো 3 দিয়ে ভাগই যায় না, মানে প্রথম সংখ্যা তো হতেই পারে না, ক্ষুদ্রতরটা তো প্রথমই হবে না, এখানে 3 তো প্রথমে ছোট, তাহলে এটা 3 দুটো প্রথমেই বাচ্চা হবে, তাহলে 51 হতে পারে অথবা 54 হতে পারে। দেখো 3 যদি 51 হয়, 5 হবে কত?
3 17 51, 5 17 85 হবে। এবার 51 থেকে তুমি যদি 9 বাদ দিয়ে দাও, 51 থেকে 9 বাদ দিলে কত হবে? 51 থেকে 9 বাদ দিলে 42। 51 থেকে 9 বাদ দিলে হবে 42। এখানে কত বলেছে অনুপাত? 5:9 হয়। তাহলে এই 42টা কি 5 দ্বারা বিভাজ্য? নয়। তাহলে 51টাও হবে না। আমি অপশন দেখেই করতে পারবো, অঙ্কটা আমি করবোই না। এবার দেখো যদি অপশন আমার 54 বেঁচে থাকলো, সেটা তো উত্তর আমি বুঝতেই পারছি, তবু চেক করে নাও। 3 দিয়ে ভাগ, 9 বিয়োগ করো 54 থেকে, কারণ দেখো 3 দিয়ে যেহেতু ভাগ যায়, তাহলে প্রথম সংখ্যাটা হতে পারে, এটাকে যদি 3 18 হয়, ভাগ মিলে যায়। 54 থেকে যদি 9 বাদ দাও, তাহলে পাচ্ছ 45। দেখো 45কে 5 দিয়ে ভাগ চলে যায়, এই ক্ষেত্রে যে 5টা রয়েছে, তাই না? মিলে যায়, তাহলে 54 হয়ে যাবে সঠিক উত্তর। তোমাকে শুধু এটুকু চেক করতে হবে যে প্রথম যেটা ক্ষুদ্রতর বলেছে, তাহলে ক্ষুদ্রতর এখানে দেখে নেবে অনুপাতে 3 আছে, এখানে অনুপাতে 5 আছে, অর্থাৎ 3 আর 5 দুটো দিয়ে বিভাজ্য যাচ্ছে কোনটা, মাঝখানে শর্তটা মেনে। অর্থাৎ প্রথমে 3 দিয়ে বিভাজ্য কোনটা সেটা খুঁজবে, সেটা থেকে 9 বাদ দিয়ে সেটা 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা খুঁজে নেবে। যদি এরকম দুটো অপশন থাকে তখন বাকি চেক করবে, তার আগে পর্যন্ত থাকবে না সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে। নাহলে এটার নিয়ম তো তোমরা প্রত্যেকে জানো, XY Z ধরে তো প্রত্যেকে করতে পারবে। পরবর্তী বার্ষিক 12% হারে 1200 টাকা ত্রৈমাসিক হারে দেয় 6 মাসে চক্রবৃদ্ধি সুদ। 6 মাসে সুদ কবার পাবে? 2বার পাবে। টোটাল বার্ষিক সুদ কত? 12%। ত্রৈমাসিকে মানে 4 বার দেয়, মানে হচ্ছে ভাগ করে দাও, তাহলে পাচ্ছ 3%। তাই তো, টোটাল বছরে দিচ্ছে 12%, 3 মাস পর পর দেবে, 12কে 4 দিয়ে ভাগ করে 3% করে। তাহলে 6 মাসে কবার পাবো? 2বার পাবো, মানে 1200 টাকার একবার 3% বার করবো, 3 বারং হচ্ছে 36 টাকা, আর 36 টাকার একবার 3% বার করবো, 36 3 হচ্ছে 108, মানে হচ্ছে 1.08 টাকা। এবার সেই নিয়ম ইন্টু 2 ইন্টু 1, এবার 72 ইন্টু এটা 1.08, যোগ করলে 73.08, তাহলে সুদ পাচ্ছি আমি 73.08। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, বৃহত্তম 4 অঙ্কের সংখ্যাকে ক্ষুদ্রতম 6 অঙ্কের সংখ্যা থেকে বিয়োগ করলে অবশিষ্ট ফলটি কত হবে? 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1 লক্ষ। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9, বিয়োগ করলে দেখো এখানে 1 লক্ষ থেকে যদি তুমি 10,000 বাদ দাও, তাহলে পুরো থাকছে 90,000, আর 10,000 থেকে 9,999 বাদ দিলে থাকছে 1, তাহলে হয়ে যাচ্ছে 90,001, যেটা চলেছে অপশন নাম্বার এ তে। হয়ে গেল, আমার বিয়োগও করতে হবে না, এইভাবে যদি ভেঙে নাও। পরবর্তী, একটি ঘর যার দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 8 মিটার সজ্জিত হবে সর্বাধিক ক্ষেত্রফলের বর্গক্ষেত্র দ্বারা। অর্থাৎ একটা তোমার মেঝে রয়েছে, ধরে নাও ঘরের মেঝে, যেখানে তুমি টাইলস বসাবে সব থেকে বড় মাপের টাইলস দিয়ে, যেটা দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 8, তাহলে সব থেকে বড় মাপের যে টাইলস বসবে সেটা কতগুলি লাগবে, সেটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, সেটা আমি বার করতে বলেছে। কি করবো? আমি প্রথমে 8 আর 12 গসাগু বার করবো। গসাগু হবে কত? 4। তাহলে আমি বুঝে যাব যে যে বর্গক্ষেত্র লাগবে সেই বর্গক্ষেত্রের একটা বাহু হচ্ছে 4। তাহলে ক্ষেত্রফলটা দেখো তাই হবে না, এই ছোট ছোট গুলোর ক্ষেত্রফল যা, এই টোটালটার ক্ষেত্রফল তাই। তাহলে বড়টার ক্ষেত্রফল কত হচ্ছে? 8 × 12, আর ছোট ছোট বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফল কত হচ্ছে? 4 × 4, মানে বাহু স্কয়ার। ভাগ করলে আমি কতগুলো লাগবে পেয়ে যাবো। অর্থাৎ একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে যদি সমস্ত এরিয়াটা ভাগ করি, তাহলে আমি পেয়ে যাচ্ছি না কতগুলো টাইলস লাগবে। তাহলে এখানে 8 বারং 96 থাকছে, 96কে 16, মানে পেয়ে যাচ্ছি 6। তাহলে অপশন লাগছে বিতে রয়েছে সঠিক উত্তর, যেটা রয়েছে সঠিক সংখ্যা। 6টি টাইলস প্রয়োজন হবে বা বর্গক্ষেত্রের নকশা প্রয়োজন হবে। দুটি সংখ্যার যোগফল 80, তাদের বিয়োগফল 8, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? এটার আমরা কি জানি যে বড় সংখ্যা সমান হচ্ছে 80 + 8/2, আর ছোট সংখ্যা সমান 80 - 8/2। এখানে 88/2 মানে হচ্ছে 44, আর এখানে কত 72/2 মানে হচ্ছে 36। এদের কত হচ্ছে কি চেয়েছে? অনুপাত চেয়েছে। তাহলে 44:36, 4 দিয়ে 4 11 4 9, 11:9। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, 1/3, 7/6, 5/9, 4/27, 8/15 এদের লসাগু। যাই বলবে সেই হয়, সেটা কি হয় লবের ক্ষেত্রে, আর উল্টোটা হয় হরের ক্ষেত্রে। তাহলে হরে 3, 6, 9, 27, 15 সবগুলো 3-এর গুণিতক, তাহলে গসাগু তো পেয়ে যাচ্ছে 3, মানে নিচেতে তো 3 থাকবে, যেটা দেখো একটাতেই আছে। তাহলে বাকিগুলো আমি চোখ বন্ধ করে কেটে দিতে পারি। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। এবার যদি অন্য কোনো একটাতে 3 থাকতো হরে, তাহলে আমি কি করতাম? তাহলে ওপরেরটাকে লসাগু করতে হবে। যেমন 7, 5, 4, দেখো 4 আর 8-এর লসাগু তো 8ই হবে, তাহলে এই দুটোকে বাদ দিয়ে 8 রাখতে পারো। আর 5 সাথে 35কে 8 দিয়ে গুণ, 35কে 8 দিয়ে গুণ মানে হচ্ছে কত? 280।
280/3 চলে আসছে আনসার, অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক। পরবর্তী, রিচা 6,50,000 মূল্যের একটি গাড়ি কেনে এবং সেটাকে 7,80,000 বিক্রি করে, তবে সে গাড়ির উপর লাভ কত করলো? লাভ কত করেছে? 7,80,000 টাকার জিনিসে সে বিক্রি করেছে, দামে কিনেছিল 6,50,000, তাহলে বিয়োগ করলে আমি লাভ পেয়ে যাবো 6,50,000, বিয়োগ করলে পাচ্ছি 1,30,000 টাকা সে লাভ করেছিল। তাহলে কত টাকা জিনিসের উপর? 6,50,000 উপর। তাহলে 6,50,000 উপর সে 1,30,000 লাভ করেছিল। তাহলে পার্সেন্টেজ কত? 100 দিয়ে গুণ, এর কেটে যাবে 5 দিয়ে, 5 20 100, মানে হচ্ছে 20% প্রফিট করেছিল। অপশন নাম্বার বিতে রয়েছে। পরবর্তী, একজন ব্যক্তির দৈনিক কাজ করার সময় 35% বৃদ্ধি পেয়েছে এবং তার পারিশ্রমিক ঘন্টা প্রতি 25% হ্রাস পেয়েছে, তাহলে তার কত শতাংশ দৈনিক আয় বেড়েছে? তো ধরো সে আগে কাজ করতো 100% টাইম আর পারিশ্রমিকও দিত 100%। এবার এটা কি হয়েছে? 35% বেড়ে গেছে, মানে হয়ে গেছে 135, আর এটা 25% কমে গেছে, হয়ে গেছে 75। তাহলে এখন হয়েছে কত? 135 ইন্টু 75, আগে ছিল 100 ইন্টু 100। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব? এখান থেকে আমি যদি দৈনিক শতকরা বার করতে বলে, তাহলে হচ্ছে এটা, মানে 135 ইন্টু 75, এটা এখন হয়েছে, আগে ছিল 100 ইন্টু 100, তাহলে পার্সেন্টেজ 100 দিয়ে গুণ। এবার কাটাকাটি করে নাও, 25কে 3 দিয়ে, 25কে 4 দিয়ে, 4কে সরি এই 100 100 কেটে দাও, এবার 4 দিয়ে আর কিছু কাটবে, এখানে দশমিকে কাটবে, তাই না? দশমিকে যদি কাটতে হয়, বা দশমিকে না, এখানে 100টাই রেখে দাও, কেটো না এটাকে। এবার 75কে 135 দিয়ে গুণ করে দাও, 75কে 135 দিয়ে গুণ করলে পেয়ে যাবে 10125/100, তাহলে 101.25। তাহলে এটা হচ্ছে, আগে তো 100% হতো না সবসময়, পার্সেন্টেজ যেহেতু আমি বার করছি, তাহলে এখন কত হলো? 101.25, তাহলে বাড়লো কত? এটা থেকে 100 বাদ, 1.25%। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 289 বর্গ সেন্টিমিটার, সেটির কর্ণের দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিলে বাহু হচ্ছে কত? বাহু হচ্ছে রুট ক্ষেত্রফল, মানে হচ্ছে 289, এটা থেকে পাচ্ছি 17। আর কর্ণ হচ্ছে কি? কর্ণ হচ্ছে বাহু √2, মানে হচ্ছে 17√2। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। দুটি সংখ্যার গসাগু 19 এবং তাদের লসাগুর অন্য দুটি উৎপাদক 11 এবং 13, তাহলে দুটির মধ্যে বৃহত্তর সংখ্যাটি কত? এটা অনেকবার বুঝেছি, একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, এখানে গসাগু বলে দিয়েছে 19 আর অন্যতম উৎপাদক হচ্ছে 11 আর একটা 13, তাহলে বৃহত্তম কোনটা হবে? দেখো 19কে 13 দিয়ে গুণ করে যেটা পাবো সেটা এখানে থাকছে, সেটাই বড় হবে, তাহলে 19কে 13 দিয়ে গুণ, 19কে 13 দিয়ে গুণ করলে 3 9 27, 7 হচ্ছে অপশনে একটাতেই, অপশন নাম্বার এ চলে আসছে সঠিক উত্তর 247। যদি কোনো দুটি সংখ্যার যোগফল 84 হয় এবং তাদের গসাগু আর লসাগু যথাক্রমে 3 এবং 24 হয়, তাহলে সেই সংখ্যাদ্বয়ের অনন্যগুলির যোগফল কত হবে? অনন্যগুলির যোগফল কত হবে? অর্থাৎ আমাকে যদি সংখ্যা দুটি ধরে নিই এক্স আর ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 84, আর লসাগু আর গসাগু দিয়ে দিয়েছে এটা, তাহলে এক্স ওয়াই সংখ্যা দুটির গুণফল সমান হয়ে যাচ্ছে 3 গুণিত 124, কারণ আমরা জানি সংখ্যা দুটির গুণফল যা, লসাগু গুণিত গসাগু তাই। এটা আমাকে বার করতে হবে 1/x প্লাস 1/y, এটা যদি লসাগু করি তাহলে এক্স ওয়াই, উপরে পাচ্ছি এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে 84, এক্স ওয়াই হচ্ছে 3 ইন্টু 124। কাটাকাটি দেখো, 3 দিয়ে এটা কেটে যাবে, 3 2 6, 3 8 24, 28 দিয়ে এটা কাটবে নাকি? 7 দিয়ে তো কাটবে নাকি? 7 4 28, না 4 দিয়ে কাটবে, 4 7 28, 4 3 1, তাহলে পাচ্ছি 7/31। অপশন নাম্বার এতে রয়েছে। পরবর্তী 0.532 মাথায় 2 3 আর 2 এর মাথায় পৌনঃপুনিক বাসন্ন ভগ্নাংশ, বাসন্ন দশমিক যেটাকে বলি, এর ভগ্নাংশের সমান, কোন ভগ্নাংশের সমান? তাহলে এখানে কি হবে? 0.532 এদের মাথায় এটা, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 532 মাইনাস যার মাথাতে নেই সেটা বিয়োগ যায়, এখানে তো 0 রয়েছে আর এখানে 5, তাহলে 5ই বাদ যাবে, বাই নিচের দিকে কত চলে আসবে? দুটোর মাথায় আছে মানে 2 9, টোটাল 3টে আছে মানে আরেকটা 0, তাহলে 532 মাইনাস 5/990, যেখান থেকে পাচ্ছি 527/990। অপশন নাম্বার এতে রয়েছে। পরবর্তী, যদি এ থেকে 1 থেকে 26 পর্যন্ত সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়, তাদের মানের নিম্ন ক্রমানুসারে সাজালে কোন সংখ্যাটি নিচের দিক থেকে নবম স্থানে থাকবে? অর্থাৎ 1 থেকে 26-এর মধ্যে যে সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ চায়, অর্থাৎ জোড় সংখ্যাগুলো, সেগুলোকে যদি আমি ছোট থেকে বড় হিসাবে সাজাই, তাহলে 9 নম্বরে কে থাকবে? যেমন প্রথমে থাকবে 2,
তারপর থাকবে 4, তারপর থাকবে 6, এরকম ভাবে 9 একে থাকবে। 2 দিয়ে যেহেতু বিভাজ্য, তাই 2 কে 9 দিয়ে গুণ করে দিলে আমি পেয়ে যাবো, যেটা হয়ে যাবে 18। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। তুমি এভাবে দেখতে পারো, 12 সরি এটা 8, 10, 12, 14, 16, 18। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ক্লিয়ার? 2 দিয়ে ভাগ করে দিতে বলেছে, 9 নাম্বার মানে 2 কে 9 দিয়ে গুণ করে দাও, 18 হয়ে যাচ্ছে। অ্যান্সার অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। তাহলে এই ছিল তোমাদের 30টি অঙ্ক 4/2/2021 এর সেকেন্ড শিফটের এনটিপিসি সিবিটি 1 এর ম্যাথের। ঠিক আছে, যেগুলো তোমাদের এর আগেও 38টি ক্লাস হয়ে গেছে, বেশ কিছুদিন আগে হয়েছিল। তো যারা যারা দেখোনি তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই আগের ক্লাসগুলোকে অ্যাটেন্ড করে নেবে। আর তারপরেও এনটিপিসি সিবিটি 2 এরও কয়েকটা লেভেলের হয়ে গেছে করানো, 5, 4, 6 যতদূর সম্ভব 2, ওকে, একাধিক করে। তো সেগুলো তোমরা দেখবে। রেলওয়ে গ্রুপ ডিকে টার্গেট করে রিজনিং ক্লাসও চলতে থাকবে অল্টারনেটিভ ডেতে, অর্থাৎ একদিন তোমরা ম্যাথ পাবে, একদিন রিজনিং পাবে, এবং সেইভাবেই চেষ্টা করছি দেওয়ার। তো যদি কোনো বুঝতে সমস্যা থেকে থাকে অঙ্ক, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে কোথায় কোথায় কি বুঝতে সমস্যা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।